বাংলাদেশ কেন টি-20 বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন মন্ত্রণালয়ের 15 কার্যদিবসের মধ্যেই জমা দিতে হবে প্রতিবেদন। তামিমের বোর্ডে স্পিন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন আব্দুর রাজ্জাক। ধোঁয়াশায় স্পিন স্পেশালিস্ট মোহাম্মদ রফিকের ভবিষ্যৎ। বিসিবির উত্তরের অপেক্ষায় সাবেক ক্রিকেটার। অবশেষে কাটছে ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জটিলতা। প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। এবং মেসিকে নিয়ে বিশ্বকাপের জন্য 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার। ঘরোয়া লিগে পারফর্ম করা ফুটবলারদের আধিপত্য, জায়গা হয়নি পাওলো দিবালার। গেল টি-20 বিশ্বকাপে কেন খেলতে যায়নি বাংলাদেশ দল সেটা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এই রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। নিরাপত্তার অজুহাতে গেল টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। এই সিদ্ধান্তে সরাসরি সম্পৃক্ত ছিল অন্তর্বর্তী সরকারের তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যদিও পরবর্তীতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার দায় বিসিবির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচিত হয়ে যে বিষয়টি নজরে আনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ঘোষণা দেন বিষয়টি তদন্তের। 3 সদস্যের এই তদন্ত কমিটিতে আছেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগামী 15 দিনের মধ্যে সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই কমিটি। এটা 15 দিনের মধ্যে দিতে হবে। 15 দিন। এটা এনএসপিডিয়া থেকে করেনি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। মন্ত্রণালয় থেকে যেটা করেছে সরকারের পক্ষ। এটা কমিটির রিপোর্ট আসার পরে আগে যদি দিয়ে কোনো প্রশ্ন উত্তর না দেওয়া হয়। মোস্তাফিজকে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চাইলেও শেষ পর্যন্ত তা শোনেনি আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পুরস্কার পেল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও বড় পরিবর্তন এসেছে রেটিং পয়েন্টে। 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 10 পয়েন্টে এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল। 2027 বিশ্বকাপ সামনে রেখে র্যাঙ্কিংয়ের হিসেব গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই সর্বোচ্চটা দেয় স্বাগতিকরা। হার দিয়ে শুরু হলেও সিরিজ জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবার দৌড়ে এগিয়ে যায় লাল সবুজ বাহিনী। আইসিসির সবশেষ হালনাগাদে তাই রেটিং বাড়ল বাংলাদেশের। 84 রেটিং নিয়ে 9 নম্বরে টাইগাররা, 8 নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং 89। আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ইন্ডিয়া। একমাত্র পরিবর্তন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মাঝে। মেন ইন গ্রিনকে টপকে তালিকার 4 নম্বরে উঠে এসেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারকা পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড না থাকলেও শক্তিশালী দল নিয়েই আসবে মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা। আইপিএল শেষে যোগ দেবেন ট্রাভিস হেড আর ক্যামেরুন গ্রিনের মতো বড় নাম। আগামী 9 জুন শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। 3টি ওয়ানডে মিরপুরে আর টি-20 সিরিজের ভেন্যু চট্টগ্রাম। 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দ্য মাইটি অজিস। 50 ওভারের ফরম্যাটে সেবার পন্টিং, ক্লার্ক, ব্রেটলিদের মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিল বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। মাঝে টেস্ট কিংবা টি-20 খেলতে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। টেস্টে স্মিথ, ওয়ার্নাররা থাকলেও 2021-এ হওয়া টি-20 সিরিজে মূল দলের প্রায় কাউকেই পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টা পরিষ্কার, মিরপুরের ওই অদ্ভুতরে উইকেটে খেলে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি নষ্ট করতে চায়নি তারা। তবে এবার আবারও বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের সামনে সুযোগ তারকা অজি ক্রিকেটারদের মাঠে বসে দেখার। বাংলাদেশ সিরিজে কেমন দল পাঠাবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সম্ভাব্য সেরা স্কোয়াডটাই ঘোষণা করল ক্যাঙ্গারুস। ওয়ানডের জন্য 15 সদস্যের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। তারকা পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডকে বিশ্রামে রেখেছে তারা। কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ, নতুন মুখ লিয়াম স্কট। বাকিরা পরিচিত সবাই। 2027 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছে নির্বাচক জর্জ বেইলি।
সবশেষ টি-20 বিশ্বকাপ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে তারকাময় স্কোয়াড 20 ওভারের সিরিজে অধিনায়ক মার্শ রাখা হয়েছে ট্রাভিস হেড, গ্রিন, নাথান অ্যালিসদের মতো নাম। আইপিএল শেষ করে তারা যুক্ত হবেন বাংলাদেশ সিরিজে। তারুণ্য নির্ভর স্কোয়াডে জায়গা হয়নি ম্যাক্সওয়েল কিংবা স্টিভেন স্মিথদের। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে একাধিক ফরম্যাটের সিরিজ খেলবে অজিরা। টাইগারদের সহজভাবে না নেয়ার পেছনে একটা কারণ হতে পারে সাম্প্রতিক পারফরম্যান্স। এছাড়া স্পিন ফ্রেন্ডলি উইকেট থেকে বেরিয়ে আসাটাও হয়তো ইতিবাচক করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। 9 জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু সিরিজ। 11 আর 14 তারিখে সিরিজের বাকি 2 ম্যাচে লড়বে এই 2 দল। এরপর লড়াই শুরু বন্দরনগরীতে। 3 টি-20-র 3টাই হবে চট্টগ্রামে। 17 জুন প্রথম ম্যাচ, এরপর 19 তারিখে দ্বিতীয় আর সিরিজের শেষ ম্যাচ 21 জুন। এর আগে 2011 সফরে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছিল অজিরা, যদিও 2021 সালে হওয়া টি-20 সিরিজ জেতে টাইগার্স। মিরপুর টেস্টের খবর। সকালের চাপ সামলে শান্ত মুমিনুল নৈপুণ্যে চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুজনের 50-তে 3 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 152 রান, লিড 179 রানের। 57 রানে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত 16 রান নিয়ে পঞ্চম দিনে মাঠে নামবেন মুশফিকুর রহিম। একে তো বৃষ্টির বাধা, তার উপর প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে কিছুটা স্লো ব্যাটিং। ম্যাচটায় আরও ভালো অবস্থানে থাকার সুযোগ হারিয়েছেন ব্যাটাররা। তবুও তাদের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলাকে যৌক্তিক মনে করছেন না মোহাম্মদ আশরাফুল। টাইগার ব্যাটিং কোচের মতে পঞ্চম দিনে পাকিস্তানকে 260 রানের মতো টার্গেট দিলে বোলাররা বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারবেন। তবে পাকিস্তানিরাও ছুড়ে দিয়েছে পাল্টা চ্যালেঞ্জ। সালমান আলী আঘা বলেছেন 260 রানের টার্গেটও 70 ওভারের মধ্যে তাড়া করার সামর্থ্য আছে তাদের। 60 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানের জেতা সম্ভব হবে। আমাদের যে বোলিং অ্যাটাক 70-75 ওভার বল করতে পারি, তো যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে। স্লো ব্যাটিং কই দেখলেন, এটা টেস্ট ক্রিকেট। এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটে আমি মনে করি যে 40 থেকে 50 স্ট্রাইক রেট থাকলো আলহামদুলিল্লাহ। 6 টেস্ট ম্যাচ চলছে, তো বাংলাদেশের 5000 রান করলো। তো এই ধরনের চ্যালেঞ্জ তো সে প্রচুর নিয়েছেন তার লাইফে। স্লেজের এগেনস্টে কিছু করার চেষ্টা করেনি। একটা পার্টনারশিপ হচ্ছিল, পাকিস্তান টিমও কিন্তু তারা চাচ্ছিলেন যেন কুইক উইকেট নেওয়ার জন্য, সেই কারণে স্লেজটা করা হয়। সেকেন্ড পার্সন মুশফিকের পরে যে 100তম টেস্ট খেলার খুব কাছে। মোহাম্মদ রফিককে নিয়ে আলোচনার মাঝেই স্পিন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন বুলবুলের বোর্ডের পরিচালক আব্দুর রাজ্জাক। 1 বছরের চুক্তিতে এইচপি ইউনিটের সঙ্গে কাজ করবেন তিনি। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার দায়িত্ব। কিন্তু বিসিবি এখনও ধোঁয়াশা রেখেছে স্পিন স্পেশালিস্ট হিসেবে মোহাম্মদ রফিকের নিয়োগ। উত্তরের অপেক্ষায় আছেন সাবেক এই ক্রিকেটারও। বিসিবির এক সিদ্ধান্তে নতুন এক আলোচনার জন্ম, বাড়ছে প্রশ্ন। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড শেষ মুহূর্তে স্পিন বোলিংয়ের উন্নয়নে স্পিন স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেন দেশের কিংবদন্তি মোহাম্মদ রফিককে। কিন্তু কাজ শুরুর আগের দিনই বোর্ডে পরিবর্তন। তারপর থেকেই ধোঁয়াশায় রফিকের ভবিষ্যৎ। সেটা সুরাহা না হতেই বুলবুলের বোর্ডেরই পরিচালক আব্দুর রাজ্জাককে এবার নতুন দায়িত্বে ফেরাচ্ছে তামিম ইকবালের বোর্ড। জাতীয় দল থেকে অবসরের পর নির্বাচক প্যানেল মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও কাজ করেন রাজ্জাক। সবশেষ বোর্ড নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন পরিচালক। তবে সেই বোর্ড ভেঙে গেছে। কোনো দলের সঙ্গে কোচিংয়ের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও রাজ্জাক এবার তামিমের বোর্ডে কাজ করবেন এইচপি ইউনিটের স্পিন কোচ হিসেবে। যদিও রাজ্জাক কদিন আগে সম্পন্ন করেছিলেন লেভেল 3 কোচিং কোর্স। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে এইচপি ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রাজ্জাক। 1 বছরের চুক্তিতে তরুণ স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে রফিকের ভবিষ্যৎ কি? তাকেও স্পিনারদের উন্নয়নের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল। এত আলোচনা, সেই মানুষটা কি এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বোর্ড? অপেক্ষা আর অনিশ্চয়তার মাঝেই দিন কাটছে দেশের ক্রিকেটের অন্যতম এই তারকার। কথা বলছিলাম, আমি জানিও না, তারা যেটা ভালো মনে করে সেটাই করবে। এটা তো করার কিছু নাই, এটা কারো পার্সোনাল টিম তো না, অনেক আগেই কেটে গেছে। কথা ছিল হতাশার কিছু নাই, বিশ্বাস ইমান জিনিসটা নাই।
বাংলাদেশ ক্রিকেটের কঠিন সময় যিনি ছিলেন দলের অন্যতম নির্ভরতা, সেই রফিককে ঘিরে বোর্ডের এই নীরবতা এখন তৈরি করেছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই পরিকল্পনার পরিবর্তন নাকি আবারও অবমূল্যায়নের শিকার দেশের এই কিংবদন্তি?